আচ্ছা, আমরা হচ্ছে জানেন সারা বাংলাদেশে আমাদের কিছুদিন আগে আমাদের যে কমিটিটা হয়েছে, আমাদের নির্বাচন কমিশনে আপনারা জানেন আমাদের রেজিস্ট্রেশন আমাদের একটা শর্ত ছিল। সেখানে সারা বাংলাদেশে একটা নির্দিষ্ট পরিমাণ জেলার লাগতো, তারপর হচ্ছে উপজেলা ছিল। আমাদের একটা তত্ত্বাবধায়ক কমিটি হয়েছিল। এখন সেই কমিটিগুলোকে আমরা আহ্বায়ক কমিটিতে আমরা কনভার্ট করছি। সেই জায়গা থেকে আহ্বায়ক কমিটি যেন গঠন করা হয়, সেটির জন্য হচ্ছে সিবি আহ্বান আমরা করছি সারা প্রত্যেকটি জেলাতেই। আমরা বরগুনার জেলার আহ্বায়ক কমিটির এর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে আজকে হচ্ছে এই জেলা পর্যায়ে সমন্বয় সভাটি হয়েছে, যেখানে বরগুনার 6টা উপজেলা থেকে প্রতিনিধিরা এসছে। বরগুনার জেলার, আপনারা জানেন বরগুনাতে জেলা কমিটি নেই, তো বরগুনাতে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে এনসিপির সাথে এবং আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদেরকে নিয়ে আমরা বসেছি, তাদের কথা শুনেছি এবং সংগঠন নিয়ে জটিলতা, সংগঠন নিয়ে তাদের প্রত্যাশা এবং কমিটি ফরমেশনে তাদের প্রত্যাশা এবং যেই লিমিটেশনসগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো সমাধানকল্পে আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা, সাংগঠনিক দিক নির্দেশনা দিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নেরকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। এই মুহূর্তে ইসলামী দল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় নেই বলে বিষয়টা দৃশ্যমান। ইসলামিক দল কারা কারা বাংলাদেশে? জামাত ইসলাম, ইসলাম শাসনতন্ত্র আন্দোলন, এই ধরনের জামাতে ইসলাম ইসলামী কি ইসলামিক দল নাকি আমি তো জানি না। এই বিষয়গুলোকে নিয়ে মানে যেহেতু দূরত্ব তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর এই দূরত্ব পতিত সরকারকে সুসংগঠিত করার ক্ষেত্রে সুযোগ তৈরি করে দেবে কি বলে? এক নম্বর বিষয় হচ্ছে যে ইসলামিক দল অন ইসলামিক দল এইভাবে আসলে মানে যে ক্যাটাগরি করা হয় সেটার পক্ষে আমি না। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার দূরত্ব তৈরি হয় নাই। প্রত্যেকের সংস্কারের জায়গাটাই হচ্ছে অবস্থান নিয়েছে। কিছু দল সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তো এই জায়গা থেকে মনে হচ্ছে দৃশ্যত এখন বাংলাদেশে 2টা পক্ষ ভাগ হয়েছে, আপনারা দেখেছেন। একটা হচ্ছে সংস্কারের পক্ষে, একটা হচ্ছে সংস্কারের বিপক্ষে। সংস্কারের পক্ষে যারা আছে, যারা আছে তাদেরকে মনে হয়েছে তারা কাছাকাছি অবস্থান নিয়েছে। সংস্কারের পক্ষে যে আছে তাকে মনে হয়েছে যে সংস্কারের পক্ষ থেকে তারা দূরে চলে গিয়েছে। বিষয়টা হচ্ছে এমন। বিএনপি অভিযোগ করেছে জুলাই সনদের মাধ্যমে ঐক্যমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। আসলে বিএনপি যে অভিযোগ করেছেন যে তারা সনদ বদলে দিয়েছে, বাস্তবতা কি আসলে এমনটাই? যদি এমনটা হয়ে থাকে তাহলে এনসিপিটাকে কিভাবে দেখছে? আসলে আমরা তো বারবার করে বলেছিলাম যে আমাদেরকে যেই জুলাই সনদে স্বাক্ষর করতে হবে সেটা আগে আমাদেরকে দেখাইতে হবে। তো ওনারা স্বাক্ষর না দেখে সিগনেচার কেন করলো? ওনাদের তো আগে দেখা উচিত ছিল না? আমরা তো বলেছি আগে এটা আমাদেরকে দেখাইতে হবে, কে ঘোষণাটা দিবে সেটা আগে নিশ্চিত করতে হবে এবং সেটাকে অর্ডার জারি করতে হবে। আমরা না করে অবিবেচনা প্রসূত তো আমরা সিগনেচারটা করি নাই। আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই, কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে। আমরা এই 5 আগস্টের আগে যে বিষয়গুলো উত্থাপন করেছে, আজকে কিন্তু তারা একই জিনিস উত্থাপন করেছে, অর্থাৎ আমাদের জায়গাটায় তারা এসছে। তো আমরা বারবার করে বলেছিলাম যে এই যে জুলাই সনদ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এই বিষয়টি সুরাহা হতে হবে এবং সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে, তারপরে হচ্ছে আমরা সিগনেচার করব। আমরা সিগনেচার করি নাই, তারা সিগনেচার করেছে। এখন সেটা তারা জুলাই যেই কনসেনসাস কমিশন, সেই কমিশনের সাথে সেই বিষয়টি তারা নিষ্পত্তি করবে। অন্য কারো যদি কোনো প্রশ্ন। আচ্ছা, আরেকটা আপনারা যে শাপলা প্রতীক নির্বাচন কমিশনকে যে আপনাদেরকে শাপলা প্রতীক দেওয়ার পরে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না, যে শাপলা কলি দেওয়া হয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? একটু যুক্ত করে দেই। প্রতীক বরাদ্দ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের বিতর্ক রয়েছে। এর আগে আমরা দেখেছি যে আপনারা শাপলা প্রতীক চেয়েছেন, ইসি আপনাদেরকে বেগুন কলা সহ শখানেক প্রতীক ধরিয়ে দিয়েছে, সেখান থেকে আপনাদেরকে বাছাই করতে বলা হয়েছে। এরপরেও আমরা দেখেছি যে আপনাদেরকে সর্বশেষ ইসি বলেছে যে আপনাদের যেই শাপলার কলি সেটা দেওয়া যেতে পারে। এখন রাজনৈতিক মহলে যে বিতর্কটি রয়েছে যে আপনারা ইসির সাথে দুষ্টুমি করছেন বা ইসি আপনাদের সাথে দুষ্টুমি করছে এনসিপি আলোচনায় থাকার জন্য, শেষ সময়ে গিয়ে নির্বাচনের আগ সময় যখন আপনাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে তখন আসলে এই শাপলা প্রতীকই আপনাদেরকে দেওয়া হবে। এটা আসলে কতটুকু সত্য? রাজনৈতিক মহলে এই ধরনের নানান বিতর্ক রয়েছে যে ইসি এবং আপনাদের যোগ সাজসী আসলে আলোচনায় থাকার জন্য এনসিপি এই কাজটি করছে। এই বিষয়ে প্রশ্ন আছে মানে এই মানে আপনাদের যেই চাওয়াটা ছিল সমস্যা, নানামুখী সমস্যা, তো 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কী কী সমস্যার আপনারা পেয়েছেন, বা আপনাদের কি মনে হয় যে আসলে কি সংস্কার হচ্ছে নাকি সংস্কারের কোনো জটিলতা আপনারা দেখছেন? ওকে, আমরা ওকে ফাইন টেক ইনটু কোয়েশ্চেন। নাম্বার 1 যে আপনার
শাপলা ইস্যুতে আমরা শুরু থেকে দেখেন নির্বাচন কমিশনের আমরা যেটা চেয়েছি, দেখেন আপনি চাকরি করেন, আপনার নিশ্চয়ই একটা নীতিমালা রয়েছে। এই নীতিমালা মেনেই হচ্ছে আপনার বেতন কাঠামো নির্ধারিত হয়, কোন নিউজ আপনি প্রকাশ করতে পারবেন, কোনটা পারবেন না, সেটা কিন্তু একটা নীতিমালা রয়েছে। এই নীতিমালার আলোকে যেটা আপনার সেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন না, আর যেটা আনসেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন। তো হঠাৎ করে যদি মনে হয় যে আপনার টেলিভিশন যিনি মালিক, ওনার ইচ্ছে হয়েছে আজকে এই নিউজ প্রকাশ করবে না, আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি কি এটা কি মানে এইভাবে কি আপনি চাকরি করবেন? আপনাকে সকালে ওনার ঘুম থেকে ইচ্ছা হইলো তোমার বেতন 500 টাকা, কালকে ইচ্ছে হলো তোমার 3000 টাকা, এইভাবে যদি হয় একটা প্রতিষ্ঠান কি কখনো চলে? আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই, তাহলে তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে, এটা কি স্পষ্ট করেছে তারা? বা কোন নীতিমালার কারণে তারা শাপলাকে অন্তর্ভুক্ত করবে না, এটা কি তারা বলে নাই? কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলো দিয়েছে, সেটা কি তারা স্পষ্ট করেছে? সেটাও করে নাই। তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি, এই বিষয়টি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটি স্বেচ্ছাচারী যে বিষয় যেটাই বলেন না কেন, আপনারা যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত। কেউ হচ্ছে এখানে আপনারা জানেন যে নির্বাচন কমিশনটা আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কী ছিল। 5ই আগস্টের পরে আপনারা প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করলেন। এই নির্বাচন কমিশনও তো গঠন করা হয়েছে, বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন, জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন, আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে। তার মানে এটাকে ভাগাভাগি করে নিছে, মানে কেকের মতো বার্থডে কেক যেভাবে ভাগাভাগি করা হয়, নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার মতো করে এখানে স্টেক দিয়েছে। তো যারা বিএনপিপন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে, যারা জামাত ইসলামীপন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে, যারা আর্মিপন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে। এখানে আবার আওয়ামী লীগের অসংখ্য চাকরিজীবী রয়েছে, তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নেয়নি। তো দিন শেষে আসলে আমরা মানে কোনো ধরনের আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল, আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি। নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে। আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে, আমাদের মার্কা নিয়ে আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম। আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ার না হইলে আমরা সিগনেচার করব না, আমরা এটা বলি না যে আবার এরপরে গিয়ে আবার সিগনেচার করছি, আমরা কি এটা হয়েছে? সারা বছর বললাম পিয়ার না হইলে সিগনেচার করব না, কিন্তু আবার সিগনেচার করছে। বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আছে না? আবার বলা হয়েছিল কিনা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব, আবার গিয়ে আবার সিগনেচার করছে কিনা, আবার সিগনেচার করার পর আবার এটা বলছে কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা আমরা উঠাই নেব। কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম, সংস্কার নিয়ে শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই ভাই, যদি আপনি আমাকে শাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সেখানে বলছে কেন ব্যাখ্যা, মানে কেন শাপলা দিব না এটার কোনো ব্যাখ্যা দিব না, মানে এটা কি আপনি মানে এটা কি কোনোভাবে মানে সম্ভব? এটা মানে আপনার প্রতিষ্ঠান, এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান না? জনগণের টাকায় চলছে না, আপনার টাকায় চলছে না? আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না? কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিব না। তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5ই আগস্টের আগে ছিল, হাসিনা যখন চালাইতো তখন একটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5ই আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব, তাহলে সেটা সম্ভব না। ধন্যবাদ। আর এই সংস্কারের বিষয়, অবশ্যই আমাদের সংস্কার কার্যক্রমের অগ্রগতি হয়েছে, এখন সেটা বাস্তবায়ন। আমরা কন্টেন্ট, এখানে দুইটা বিষয় আলোচনা, একটা হচ্ছে কন্টেন্ট অফ কনসেনসাস নিয়ে কিন্তু একটা পর্যায়ে পৌঁছাইছে আমাদের। এখন যেই বিতর্কটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ জুলাই চার্টার, আমরা কিভাবে সেটা বাস্তবায়ন করব। কন্টেন্ট নিয়ে কিন্তু এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা একটা পর্যায়ে আসছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া আপনারা দেখেছেন, কেউ বলেছে পরবর্তী সংসদের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে, কেউ বলেছে গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে, কেউ বলেছে বা আমরা বলছি গণপরিষদ হবে, গণপরিষদ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আগামী যে সংসদটা গঠিত হবে তাকে দুইটা স্ট্যাটাস দিতে হবে, তাকে এটা গণপরিষদের স্ট্যাটাস দিতে হবে, একই সাথে এটা রুটিন যে পার্লামেন্ট, সে পার্লামেন্ট অ্যাক্টিভিটির মধ্যে চলছে। মূলত এখন সংকটের জায়গাটা হচ্ছে সেটি।
এবং আমরা এখন একটা গণভোটের যে বিষয়টি গণভোট একটা অর্ডার হবে, আলোচনা যেটি নিয়ে হচ্ছে না বা যেটি হওয়া প্রয়োজন, যে টেকনিক্যাল বিষয়টা যেটি আলোচনা হওয়া প্রয়োজন সেটি হচ্ছে এটা অর্ডার জারি করতে হবে, অধ্যাদেশ জারি করা যাবে না, সেটাকে কোনো আপনার কোনো প্রজ্ঞাপন জারি করা যাবে না, এটা কি জারি, একটা অর্ডার জারি করতে হবে, এটা আদেশ। এবং আদেশটা জারি করবে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ক্রাইটেরিয়ায় উনি হচ্ছেন এই আদেশটা জারি করবেন, এই আদেশটা কোন ক্ষমতা বলে? এই ক্ষমতাটা হচ্ছে অভ্যুত্থান। আপনি 106 বিশেষ, আপনি কনস্টিটিউশন 106 দিয়ে সরকার গঠন করছেন না বিশেষ পরিস্থিতিতে, তাহলে এই সরকারের লেজিটিমেসি কোথায়? ঠিক একইভাবে এই অভ্যুত্থানের লেজিটিমেসির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অর্ডারটা জারি করতে হবে, আলোচনা যেটা হওয়া উচিত। আমি একটু শেষ ভাই, করি। আপনি আপনার পাঁচ কথা বললে আমি আমার প্রশ্নের উত্তর পাইনি আপনার কাছ থেকে। আমি বলেছি যে রাজনৈতিক অঙ্গনে এই বিতর্কটা বেশ না, বিতর্কটা রাজনৈতিক অঙ্গনে থাকবে, কিন্তু আমরাই তো বলেছি, আমরা তো বললাম প্রশ্নের উত্তর হচ্ছে এক ধরনের স্বেচ্ছাচারীমূলক আচরণ করছে, আমরা আমাদের জায়গায় স্টেটে চাই। এখন এটা ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন, রাজনৈতিক দল কিভাবে দেবে, সেটার উপরে নিয়ন্ত্রণ তো আমার নেই। যে প্রশ্নটা যে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে আপনাদের একটা জোট হচ্ছে, এরকম কিছু সংবাদ আসতেছে। পাশাপাশি গণভোট নিয়ে আপনাদের দুইমুখী অবস্থান, এই জায়গা থেকে আপনারা বিএনপির সাথে জোট গণভোটের সাথে কি অবস্থান? গণভোটের জায়গাটা বিএনপির যে অবস্থান, আপনাদের অবস্থান টোটালি একদম বিপরীতমুখী, সেই জায়গা থেকে আপনাদের বিএনপির সাথে জোট হয়েছে মানে হবে, আপনারা কি জানেন কিনা আমি জানি না। আপনারা জানেন? তাহলে আমাকে জানান, আমি জানি না। এরকম কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। সংবাদ অনেক কিছু প্রচারিত হয়, আমার সম্পর্কে অনেক সংবাদ হয়, আমি সেটা নিচেই জানি। আরেকটা বিষয় হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে দেখেন জোট বা এই বিষয়গুলো যারা সংস্কারের পক্ষে থাকবে, আমরা তো বলেছি সংস্কারের পক্ষে থাকলে আমরা আমাদের কাছে সাথে আসবে, আমরা তাদেরকে নিয়ে জোট করব, সিম্পল। সংস্কারের পক্ষে 5 আগস্ট পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই। আপনারা অবশ্যই জানেন যে বরগুনার দুটি আসন, বরগুনা 1 আসন এবং 2 আসন। তো এই দুটি আসনেই আমরা জানি যে বিগত দিনে যে স্থানীয় যে শক্তি ছিল বা ক্ষমতা যে যাদের ছিল তাদের পরিস্থিতিই ছিল। তো এখন আমরা জানি যে বরগুনা 2 আসনে বিএনপির হচ্ছে উনি সাধারণ সাংগঠনিক সম্পাদক মনে হয়, আর উনি আর কি হচ্ছে নির্বাচন করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সেই 2 আসনের প্রস্তুতি কেমন, আর বরগুনার 2 আসনের মানুষই আপনাদেরকে কেন ভোট দিবে? আমরা তো হচ্ছে আসুন, আমরা আজকে কথা বলতেছি সমন্বয়, আমাদের সাংগঠনিক আহ্বায়ক কমিটি ট্রান্সফরমেশন করে নিয়ে আমরা কি প্রার্থী নিয়ে তো আমরা এখন কোনো কথা বলিনি। আরেকটা বিষয় হচ্ছে ভাই, যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবেন বলে আজ সকালে এখন নির্বাচন কমিশনার বলেছে। অন্যদিকে গণভোটের দাবিতে আপনারা কথা বলছেন, তো এই যে ঘোষণাটাকে এটা কি আপনারা স্বাগত জানাচ্ছেন, নাকি আপনারা গণভোট নিয়ে এই মুহূর্তে ব্যস্ততাপূর্ণ সময় কাটাবেন? আমাদের এটা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু আমি সমন্বয় সভায় আসছি, তো আমার পার্টির প্রতিষ্ঠান আমাকে আলোচনা করে এটাকে আমার মতামত জানাতে হবে। আর আপনার গণভোটের দাবিতে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা? না, কর্মসূচি না, গণভোটের দাবিতে গণভোটের যে আলোচনা সেটা বর্তমানে যেটা প্রাসঙ্গিক, একই সাথে সাথে ওই আলোচনাটা হওয়া উচিত, আমরা যেটা বারবার করে বলছি। এটা অর্ডার জারি করতে হবে, একই সাথে সাথে সেটা এই অর্ডারটা এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা জারি হতে হবে, আমরা ওই জায়গাটায় ফোকাস করছি। ভাই আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন এদের বিভিন্ন দল থেকে গঠন করেছে, সেক্ষেত্রে আপনি মনে করেন কিনা এই নির্বাচন কমিশনকে দিয়ে আসলে সুষ্ঠু ভোট বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সুযোগ আছে কিনা, বা সেক্ষেত্রে আপনার প্রত্যাশা? এখনো পর্যন্ত তো মনে হয় নাই। নির্বাচন কমিশনের যে ধরনের প্রস্তুতি, নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আপনি জানেন যে বাংলাদেশে 15 বছর নির্বাচন হয়নি, অবৈধ সরকার দেশ পরিচালনা করছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি বৈষম্য আন্দোলন করেছেন, বৈষম্য আন্দোলন করেছেন। আমার প্রশ্নটা সেইটা যে স্থানীয় নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন আসলে কতটা শক্তিশালী হবে সেটি আপনারা পরীক্ষা করতে পারতেন কিনা? বাংলাদেশের মানুষের আগে আগ্রহ যে স্থানীয় নির্বাচনটা আগে হবে, সেক্ষেত্রে আপনারা এই আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের আপনার যে আগ্রহটা আপনারা ব্যর্থ হচ্ছেন কিনা? আচ্ছা, আমরা দেখেন এই নির্বাচন কমিশনের যেই সক্ষমতা, একটা হচ্ছে নিরপেক্ষতার বিষয়, প্রস্তুতির বিষয়, এটা হচ্ছে সক্ষমতার বিষয়। তো আমাদের যারা প্রিজাইডিং অফিসার থাকে, পোলিং হচ্ছে এজেন্ট থাকে, তারপর হচ্ছে যারা থাকে, তাদের কি গত 15 বছরের কোনো নির্বাচনের
স্বচ্ছ নির্বাচন কিভাবে করতে হয় সে অভিজ্ঞতা কি তাদের আছে? আপনার যারা হচ্ছে, আমরা চেয়েছিলাম সেই জায়গা থেকে যে এই নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার যদি নির্বাচনটা হয় সেক্ষেত্রে আসলে সক্ষমতা, আজকে যে আপনি আমাকে প্রশ্নটা করছেন তখন এটা বোঝা যাইতো যে আসলে সক্ষম কিনা, বা আমিও আজকে এই যে একটা সংশয় প্রকাশ, উদ্বিগ্ন যেটা প্রকাশ করছি সেটাও হয়তো নাও করতে পারতাম। সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা বলেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন সেটা হয়ে যাক, কিন্তু আমরা দেখেছি সেই বিষয়টিতেও কিন্তু বিরোধিতা এসছে, বিএনপির জায়গা থেকে বিরোধিতা এসছে যে তারা কিন্তু সেটি চায়নি। তো তারা শুধুমাত্রই এই সংসদ নির্বাচনের দিকে ফোকাস ছিল। যদি সংসদ নির্বাচনে কোনো বড় ধরনের ব্লান্ডার হয় তখন সেক্ষেত্রে দায়টা পুরো জাতিকে আসলে বহন করতে হবে। একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করার দায় কিন্তু আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আছে, এবং সেক্ষেত্রে আমাদের সবাইকে কোঅপারেট করতে হবে, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে এই নির্বাচনটি যদি হয়, জাতীয় নির্বাচনটা যদি বৈধ না হয় তাহলে আপনার শেখ হাসিনা যে নির্বাচনগুলো করেছে সেটা বৈধ পাবে কিনা বলে আপনি মনে করেন? আমি তো বললাম এটা সংকট, সবাইকে তখন দায় নিতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের আসলে দায় এড়ানোর সুযোগ থাকবে না। তাহলে আপনাদেরকে ধন্যবাদ। বরগুনার সবার সাথে দেখা হয়েছে। আমরা তো আসছি এই কারণে যে বরগুনার কমিটি আমরা নভেম্বরের ফার্স্ট উইকে মধ্যে আমরা আহ্বায়ক কমিটিতে কনভার্ট করতে পারবো। ধন্যবাদ, আপনারা কষ্ট করেছিলেন, কষ্ট করছেন, আর আপনার এলাকায় আসলাম, আপনারা হচ্ছে এই মাইক নিয়ে দাঁড়িয়ে থাকেন, কখনো নাস্তা